একটু আলোচনায় যদিও আমাদের 3:30টায় মিটিং শুরু হওয়ার কথা ছিল, মানুষের অনুপস্থিতির কারণে আসছে না, কারণ আমরা বিস্তারিত সঠিক সময়ে শুরু করতে পারিনি। আমি কালকে একটা সেমিনারে অংশগ্রহণ করেছিলাম, সেখানে 7টি বিশ্ববিদ্যালয় ছিল। এই কেন ওই কথাটা বলছিলাম, আমি আগামীতেও আনোয়ার ভাই আছেন এবং যারা আপনাদেরকেও বলবো আমেরিকার নীতিটা বলবো, মানে কেন এটা নিতে বাংলাদেশের টাইমিংটা 5 জন হোক, 3টায় শুরু করবে, 4টায় শেষ করে চলে যাবো। বিদেশের নাকি সিস্টেম এরকম, মানে আমাদের প্রধান অতিথি কে আসবে না আসবে এটা বসে থাকার দরকার নেই, শিডিউল শুরু 5 জন এলে আমাদের শিডিউল। এই জিনিসটা যদি আমরা মেনটেন করতে পারি, আমাদের দেশটা কিন্তু অনেক আগে যাবে। জাপানের মধ্যেও তো টাইমিং খুব গুরুত্বপূর্ণ, টাইম কমিটমেন্ট এবং ম্যানেজমেন্ট, এই তিনটাই যদি ঠিক থাকে খুবই গুরুত্বপূর্ণ এবং সময়টাও বাঁচবে। মানে প্রতিটি মিনিট আমাদেরকে মূল্যায়ন করতে হবে সামনে। শুরুতে আমাদের সবার পরিচয় জানলাম। আমাদের এখানে অনেক শুভাকাঙ্ক্ষী আসছেন, কৃষি ব্যাংকের নানাদার সাহেব আসছেন, আমাদের ডাক্তার সাহেব আসছেন, আমাদের এখানে এই জমিদার সাহেব আসছেন, আমাদের ইয়ং ওয়ানের আমাদের ভাই বিজনেসম্যান ওনারা আসছেন। আমাদের 4-5 জনের বক্তব্য আমি খেয়াল করছি, খুবই সুন্দর হয়েছে। প্রথমত ডাক্তার সাহেবের কথা বলতে আছে, মানবাধিকার বললে এখন একটা হাসে। কেন হাসি? তার একটা অর্থ আছে। আজকেও যেমন মারা গেছে যে এই মানে ফিলিস্তিনের 77 জন সামনে আসে, তাহলে যেখানে পুরা বসির বুম্পিং হয়ে ডেইলি শিশু কিশোর কেউ চোখে আঙ্গুল দিয়ে বসে আছে। এই পর্যন্ত ফিলিস্তিনিতে 45,000 প্লাস। আমি টিভিটা দেখলে বন্ধ করে দিই, খারাপ লাগে বাচ্চাদের। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে তো মানবাধিকার আন্তর্জাতিক বিষয় একটা, যেটা ডাক্তার সাহেব যেটা বলছে এটা আন্তর্জাতিক বিষয় একটা, নিজস্ব দেশীয় বিষয় একটা, আমাদের আভ্যন্তরীণ বিষয় একটা এবং ব্যক্তিগত বিষয় একটা। এই প্রসঙ্গে বিষয়টা বলবো যে মনে করেন এখানে যারাই মানবাধিকার সৃষ্টি করে তারাই তো নম্বর লঙ্ঘন করে। জাতিসংঘে যেখানে 1948 সালে জাতিসংঘ এটাকে মানবাধিকার ছিল, যদি আমি সত্যি কথা বলতে যাই, নিরাপত্তা পরিষদে 1948 সালে মানবাধিকার করছে একজনের বন্দিং করার জন্য। এই জন্য অনেকেরা বলবে কি মানবাধিকার করেন, বাদ দেন তো, কোনো কথা অনেকেরই এই প্রশ্নটা আসে, কি মানবাধিকার জেনে বন্দিং করে করে শিশু কিছু ইন্দ্রিয় বাচ্চার মতো মারতেছে, আন্তর্জাতিক বিষয় যদি। এখন বিষয়টা হচ্ছে তবু আমাদের অ্যাওয়ারনেস এর মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক যে সংগঠন যেমন ক্রাইম ওয়াচ মাঝে মধ্যে ভালো ভূমিকা রাখছে, বাংলাদেশের র্যাপের বিচার বহির্ভূত হত্যার বিষয় নিয়ে, মানে গুমের বিষয় নিয়ে। এখন কিছু কিছু সংগঠন এগুলো না থাকলে আমরা কিন্তু হালকাও যদি প্রতিবাদ করতে না পারি, এটা মানে ইনফ্লুয়েন্সটা মানে আন্তর্জাতিক ভাবে যাবে না, দেশীয় ভাবে হোক আন্তর্জাতিক ভাবে হোক। যেমন রোহিঙ্গা ইস্যু নিয়ে, যে মায়ানমারের বিষয় নিয়ে। তো এখানে উনি একটা কথা বলেছে, ওই যে যেমন এখানে সলিউশনের মধ্যে এই কথাটা বলা আছে, আপনার উত্তরটা ব্যক্তিগত পর্যায়ে আমরা শুরু করি। যেমন আমাদের কৃষি ব্যাংকের ম্যানেজার সাহেব একটা জায়গা আছে, ডাক্তার সাহেব একটা জায়গা আছে, যারা আমরা মানবাধিকার দিতে পারি। আমি উকিল হিসাব, আমার জায়গায় আমি কিছু মানবাধিকার দিতে পারি। আমাদের ভাই জমিদার সাহেব উনি মানবাধিকার দিতে পারে। ওই যে গার্মেন্টস এর যে প্রচুর কেস আমার কাছে যায়, এরকম লেবার ল নিয়ে আমরা কাজ করি, এগুলো আমি জানি। মানবাধিকার লঙ্ঘিত হয় প্রচুর, আপনাদের এখানে অনেক টাকা লিগেল নোটিশ দিয়ে উদ্ধার করে দিচ্ছে। তারপরে ভাই যেটা বললেন, মানে অধিকারের বিষয়টা নিয়ে যে যার অবস্থানে যদি আমরা একটু যদি চেষ্টা করি, এখান থেকে আমাদের অনেক অধিকার কিন্তু মোটামুটি সলভ হয়ে যায়। যেমন ডাক্তার সাহেবের চাইলে মনে করেন আমি 5টা রোগী মাসে ফ্রি দেখলাম, আমি দেখি। কিন্তু আমি এই জন্য গত সেপ্টেম্বরে জয়েন করছি, আমি সরকারি আইন মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় লিগ্যাল এইডে কিছু ফ্রি কাজ করার জন্য। একজন উকিল ডাক্তারের প্রতি মানুষের একটা সেবামূলক প্রতিষ্ঠান, ওদের ক্ষেত্রে মানুষের একটা চাহিদাটা, ওরা চাইলে কিছু না কিছু মানুষের করতে পারবেই। 5টা রোগী ফ্রি দেখুক, লয়ার একটা কেস ফ্রি দেখবে, দেখে না, কিন্তু এমন মানসিকতা নাই। সেই জন্য আমাদের যার অবস্থানে যে অবস্থানে থাকে, যেমন আমাদের উনি সমাজের একজন নেতৃত্ব, একজন মেয়ে বিয়ে দিতে পারতেছে, 10-এর লাঠি 1-এর বোঝা, উনি চাইলে ওনার এক কথাই এখানে লিডারশিপ তৈরি হবে। কৃষি ব্যাংকের ম্যানেজার এখানে অনেকখানে একটা গ্রাহক গেল, উনি চাইলে ওনার অবস্থান থেকে এখানে কিছু অধিকার প্রয়োগ করতে পারে। সমাজের যারা নেতৃত্বশীল, উনি ধর্মীয় একটা দায়িত্বে আছেন, উনি মসজিদের ইমাম বলেন, যার অবস্থান। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজবুল ফুজুল, ওনার কোনো মানবাধিকার তো আর নাই। এমনি যুবক কালে হিজবুল ফুজুল যে সংগঠন করেছিল,
সবচেয়ে বড় মানবাধিকার এখানে আছে। তো সবাই এই জন্য আমরা মনে করি আমরা ব্যক্তিগত পর্যায়ে এটা আমরা একটু ট্যাকেল দিব, আর আন্তর্জাতিক আমাদের ক্ষমতা যতদূর, আমাদের পাওয়ারে যতদূর কভার করে এতদূরে যদি আমরা অ্যাওয়ারনেসটা করি, বাস্তবায়ন করি আস্তে 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 ক্ষুদ্র ক্ষুদ্র, যেমন অনেকেরা বলে রাষ্ট্র আমি শত চেষ্টা করলেও রাষ্ট্র ভালো হবে না যতক্ষণ পর্যন্ত জনগণের কিছু মৌলিক চিন্তা চেতনা পরিবর্তন হবে। ওরা দুর্নীতি করতেছে ঠিক আছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট, এগুলো তো দুর্নীতি বেদি একটা আছেই। মনে করেন কিছু কিছু কান্ট্রিতে, মনে করেন আমি একটা যেমন পরিবেশের উপর আমি গতকাল এই লেকচারটা দিয়েছিলাম, পরিবেশ সম্পূর্ণ পরিবেশ সুরক্ষার আইনের উপর 3-4টা আইন আছে। আমাদের স্পেশাল ল, পেনাল কোডের, দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি, অনেক আইন আছে, আইনের কিন্তু অভাব নাই। আমাদের ভাই আইনের কথা বলছে, বিচার বিভাগ নিয়ে কে বলছে? আপনি বলছিলেন বিচার বিভাগের এটাও সমস্যা। এখানে মনে করেন যে যতদূর প্রয়োগ করতে পারে অ্যাওয়ারনেসটা যদি আমরা হয়, জোর করে আপনি পলিথিন নেবেন না, এদের জোর করে কোনোদিন একটা দেশের সভ্য করা যায় না। যেমন আমি এই ইয়া করে টিস্যুটা নিয়ে মেলা মেলা রাস্তার মাঝখানে, আমাদের এই শিক্ষার বিষয়টা দিলাম মেলাম রাস্তার মাঝখানে। এখানে সিটি কর্পোরেশনের সারাদিন এই কুচি কুচিকে মানে এদিকে ফেলে এদিকে আবার নেয়, এদিকে ফেলে এদিকে ডিউটি। আমাদের একটা দায়িত্ব আছে না, রাষ্ট্রের কাজটা রাষ্ট্র করবো, যার যার অবস্থানে থাকে। সাংবাদিক যারা মিডিয়াতে যারা আছে, যেমন এই সাইফুল এবং রাসেল আসছে, সঠিক নিউজটা তুলে ধরা, মানে প্রত্যেকটা মানুষ অধিকার লঙ্ঘন যেখানে সেই বিষয়গুলো একটু নিউজ আকারে তুলে ধরা, যার যার অবস্থার কারো অংশ কোনো অবদান কম না। একদিন রিক্সাওয়ালারও অনেক অবদান আছে। যেমন জুলাই বিপ্লবের সময় দেখেন না, একজন রিক্সাওয়ালা একজন লাশকে কিভাবে রোদে তুলে নিয়ে যাচ্ছে, সে একটু ভূমিকা রাখছে না? লাশ দুই পাশে পড়ে আছে, মনে হয় নিউজে দেখছে। এই জন্য যার যার অবস্থান থেকে আমাদের একটু আমরা চেষ্টা করব। আর 1948 সালে এখানে আমাদের এই যে সনদটা অনেক ধারা, এতগুলোতে বিস্তারিত আমি 1 ঘন্টার লেকচার এখানে শিট করছিলাম। জীবনের অধিকারটা আমাদের এই যে আলু বাতাস সবার জন্য সমান, আমরা কিভাবে একজন অধিকার আরেকজনকে হরণ করি, মানে ক্রসফায়ার, এদিকে মানুষের বেঁচে থাকার অধিকার, রাইট, আলু বাতাস পাওয়ার, এই আলু বাতাস অক্সিজেন আপনার যেমন আমারও তেমন, আমার বেঁচে থাকার রাইট আছে। তো আমি কেন আরেকজনের গুলিতে এই মারা যাব? বিচার বহির্ভূত হত্যা, গুম, নিরাপত্তার অধিকার, শিক্ষা এবং কাজের অধিকার, যেগুলো বলে মত প্রকাশ, কোনো মতই প্রকাশ করতে পারবো না। এই বিষয়গুলো আমাদের সর্বজনীন, মানব অধিকার হচ্ছে সর্বজনীন। এই সংগঠনগুলো আছে বিদেই আজকে মাঝে মধ্যে কিছু সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে, যেমন আমরা গত কয়েকদিন আগে গত শনিবার অ্যাটর্নি জেনারেল আসছিল, আলোচিত কিছু মামলার রেফারেন্স টানা হয়েছে, সেখানে কিছু ডিসপ্লের মধ্যে দেখলাম পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে এবং সেটা নিয়ে আমেরিকাতে গিয়ে চিকিৎসা করে নিয়ে আসছে। প্রদীপ হত্যার মামলা, প্রদীপ যে আমাদের ওই যে প্রদীপ, ওনার রেফারেন্সে মামলা, আলোচিত মামলা, এরকম কিছু কিছু মানে লঙ্ঘিত যেটা আলোচিত ঘটনা, তার 20টা মামলা রেফারেন্স তারা কি কি করছে। তা আমরা যদি দুইটাও যদি এরকম অ্যাক্টিভিটি যদি আমরা দেখাইতে পারি, এটা থেকে সৎকারে দাঁড়িয়ে সব। এই জন্য আমি আপনাদেরকে লিগ্যাল এইড যেটা আমরা আছে সরকারি ভাবে, জাতীয় লিগ্যাল এইড কমিটি যেটা আছে, সেটা আপনারা অনেকেরা 80% মানুষেরা জানে না যে ফ্রিতে কেস করা যায়। সরকারের এরকম একটা সুযোগ আছে, যারা একদম হতদরিদ্র, গরিব, খেটে খাওয়া মানুষ, ফর্ম ফিল আপ করে আমাদের এখানে পাঠিয়ে দিলে, এখানে অ্যাপ্লিকেশন করলে ওখান থেকে একটা রেফারেন্স করে দিবে, তখন আমরা করতে পারি। এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। জাতীয় লিগ্যাল এইড যেটা সরকারি, এটা অনেকেরা জানে না, এখানে পাঠিয়ে দিবেন। আর আমাদের এখানে এই যে মানবাধিকারের যেমন ব্যক্তিগত বিষয়ে পারিবারিক থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত নিজ নিজ অবস্থানে থেকে স্বাধীনতা নিশ্চিত করা, স্বাধীনতা জীবনের অধিকার দেওয়া, আরেকজনের অধিকারকে খর্ব না করা এবং বৈষম্য দূর করা, মূলত আমাদের এইটুকুগুলো কিছু হয়েছে। বাংলাদেশে বৈষম্য নিয়ে না তো কিছু দেশের পরিবর্তন হলো, যে এটাও বৈষম্যহীন একটা সমাজ গঠনের জন্য চেষ্টা করা। যেমন আমি এই রাষ্ট্র এটা তো আমরা আমাদের টাকা দিয়ে চলে, রাষ্ট্রকে জনগণ নিয়েই তো রাষ্ট্র। এটা আমার টাকা দিয়ে মন্ত্রী এমপিদের বেতন হয়, ইনকাম ট্যাক্সে আমরা দিই, ট্যাক্স পে করি, এবং রাষ্ট্রটা আমাদেরই টাকা, রিভলভিং জাতীয় আয়,
এটা জাতীয় হয় না, রিভলভিং লোন ফান্ড। এই জন্য আমরা এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করব। আর বৈষম্য নিরসন করার জন্য পারিবারিক বলেন, একদম পরিবারের ক্ষেত্রেও ভাই ভাই বলেন, পাড়া প্রতিবেশীর মধ্যে বলেন, সেটা আমরা দূর করার চেষ্টা করব। আর শান্তি ও স্থিতিশীলতা, একটা পাড়া যদি স্থিতিশীলতা আসে, প্রত্যেকটা ইউনিয়নটা স্থিতিশীলতা আসবে। ওই একটা ইউনিয়ন যদি স্থিতিশীলতা যদি আসে, পরবর্তী ওই গ্রামটা, ওই উপজেলাটা স্থিতিশীলতা আসবে। এই জন্য বিভিন্ন হিউম্যান রাইটস সংগঠন, যতই সংগঠন কাজ করবে এলাকার জন্য ততই ভালো, অধিকার বঞ্চিত মানুষের পক্ষে আমরা আগাতে পারবো। এই জন্য আমাদের এই মানবাধিকার সংগঠন। আর শিশু শ্রমের কথা একটু বলি, কারণ শিশু শ্রমটা এখনো আমাদের দেখেন 18 বছর পর্যন্ত তো শিশু শ্রম। এই যে আমাদের বাংলাদেশ মানবাধিকার শিশু ফাউন্ডেশন, শিশু অধিকার ফোরাম, ইউনিসেফও শিশুদের নিয়ে কাজ করে। কি পরিমাণ যে বাংলাদেশের শিশু নির্যাতিত হয়, মা বাপের কাছেও শিশু নির্যাতিত হয়, আমি অনেক দেখছি। অজ্ঞতার কারণে বাচ্চাটা নির্যাতিত হচ্ছে, এগুলো কিন্তু ইউনিসেফের রিপোর্টে আসতেছে, কিন্তু রিপোর্টও আসতেছে না। এই ফুড বিল্ডিং এ আমি যখন উকালতি করি মাঝে মধ্যে ঠাস ঠাস মারবে, হাতের দিয়ে বলে মারবে, ছোট বাচ্চা। শিশুরা যে কত নিষ্পাপ, তাদেরকে কি অধিকার দেওয়া, তাদেরকে এবং বড় করে তোলা, পৃথিবীতে শিশুদের জন্য। এই জন্য আমি একটা কথা বলবো, শিশু শ্রম, শিশু নির্যাতন, এগুলো আপনার একটা খেয়াল রাখবেন। আপনার পরিবারের মধ্যেও হয়, পাড়াতেও হয়, এবং ইউনিয়ন পর্যায়েও হয়, এগুলো একটা খেয়াল রাখার সাথে সাথে। এবং এই যারা টেম্পুতে 12 বছরের মধ্যে অনেক সময় ট্রেনে করে মাঝে মধ্যে দেখি ছোট ছোট বাচ্চারা, মানে এবং এই রিক্সা চালায়, তাদেরকে একটু মোটামুটি শিশু শ্রমটা লঙ্ঘিত একটি মারাত্মক অপরাধ। সেটা যেহেতু অর্থের অভাবে আমরা পারতেছি না, তাদেরকে সেইভাবে একটু পর্যায়ে গিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করার ব্যবস্থা করা। যেমন মনে করেন স্কুল থাকার কথা তার, তখন সে করতে, তখন আমাদের খাওয়ার পিছনে আমরা কি করবো, মা বাবা বলতেছে। সেখানে আমাদের এরকম অনেক সংগঠন আছে, যে লেবার শ্রম ইউনিয়ন, সেখানে অনেক ফান্ডিং করে, ইউনিসেফে ফান্ডিং করে, মনে করেন বৃত্তির উপর অনেক, এমন সরকারও তো মনে করেন ইউনিয়ন পর্যন্ত অনেক সুযোগ সুবিধা আছে মনে হয়, এখন পড়ালেখা করালে বৃত্তি দিয়ে সুযোগ, তাদেরকে এই বিষয়গুলো বোঝানো। শিশু শ্রমটা আপনারা খুবই গুরুত্ব দিবেন। এখন জাতিসংঘের রিপোর্ট 16 কোটি বলছে, আনোয়ার ভাই সেটা জিজ্ঞেস করলো, আন্তর্জাতিক রিপোর্ট না, আন্তর্জাতিক ভাবে মানে 16 কোটি শিশু যদি নির্যাতিত। এবং আর নারী নির্যাতনের ক্ষেত্রে তো অপেক্ষা রাখে না, এখন ট্রাইব্যুনাল আগে ছিল একটা, এখন 7টা হয়েছে চট্টগ্রামে, 7টাও কভার করতেছে না প্রতিদিন মামলাগুলাই। আমি কালকে একটা পরিবেশ জীবিতে পরিবেশ উপর ট্রেনিং করাইছি, যে সেখানে বলছি পরিবেশের মামলা আমার একটাও নেই। একটা আদালত আছে, কিন্তু অধিকাংশ মামলাগুলা যায় এগুলো নারী নির্যাতনের মামলা, শিশু শ্রমের মামলা, লেবার কোডে যায়। এই নির্যাতিত বিষয়গুলা খেয়াল রাখে। আবার পুরুষও নির্যাতিত হয়, অনেকের আবার নজরুল ভাই বলে হয়তো আল্লাহ নাই না, পুরুষ আল্লাহ আর নির্যাতিত যৌতুক মানে পুরুষেরও করতে পারে, অনেকের জানে না। আসলে ঘটনা হয়েছে যে যৌতুক মানে শুধু নারীরাই করবে তা না, পুরুষের যৌতুক মানে যে পক্ষ চাইলেই সেটা নির্যাতনের শিকার, হ্যাঁ এরকমও আছে। সুতরাং এই নির্যাতন গুলা আপনার যারা কোটবিল একজন আইনজীবীকে পর্যন্ত হত্যা করে তোলপাট। এখানে আমাদের নিরাপত্তাটা, একজন আইনজীবীরও নিরাপত্তা নেই। এখন আমরা হাজার হাজার আলোচিত মামলা করব, আমাদের পিছনে কন্টিনিউয়াস পুলিশকে দিবি, আমাদের তো নিরাপত্তা নেই কোর্টের মধ্যে। এই বিষয়গুলো আমরা কোন পর্যায়ে চলে গেছে, এই বিষয়গুলো একটা সক্রিয়ভাবে টিম ভিত্তিক কাজ করা, যেটা ভাই ডাক্তার সাহেব বলছে সিরিয়া, ইয়েমেন, আফ্রিকা, এগুলো আমাদের যে ফিলিস্তিন, এগুলো আন্তর্জাতিক ভাবে একটা বৈশ্বিক ভাবে সেটা আমাদের চেষ্টা করতে হবে। আমরা দেশীয়টা একটু বেশি ভাববো। আমাদের দেশীয় মানবাধিকারের মধ্যে যেমন শ্রমিক অধিকারের কথা আমাদের বা এটা পোশাক শ্রমিকের মধ্যে যেটা একটু বেশি হয়, সেটা আমি এরকম অনেক কাজ করছি, মানে 6 মাস পরে আইডি কার্ড নিয়ে ফেলছে, অ্যাপয়েন্টমেন্ট লেটারও নাই, কিছু নাই, 6 মাসের বেতন বাকি, সাসপেন্ড। বেতন একটা বেশি হয়ে গেলে সাসপেন্ড, মানে বেতন দেওয়া হবে। আমি তো কোরিয়ান একটা কোম্পানিকে একটা লিগেল নোটিশ দিয়েছিলাম একবার, ইপিজেড, তার প্রায় 1,38,000 টাকা কত টাকা স্যালারি, প্রভিডেন্ট ফান্ডও দেয় নাই।
এক নোটিশে তারা ওখানে গিয়ে প্রায় 7 লাখ টাকা কত লাখ টাকা আদায় হয়েছে। এটাই তো কম না, কিন্তু আইনি প্রক্রিয়া শুরু করলে দিয়ে দেয়। ওইটা বড় ভালো পোস্টে ছিল। ওরা মানে যে যেখানে চাই যে শ্রমিকদেরকে শোষণ করে খাইছে, এটা স্বাভাবিক। অনেকে মনে করে উনি কি করতে পারবে, উনি কি উনি এতগুলো চাকরি চেনে নাকি, লেবার কোডও চেনে, আর উনি কি করতে, আমি বেতন না দিলেও চলে। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে ধারণা রাখা। লেবার কোড নামে শ্রমিকদের যে একটা আইন আছে, ভাই একটু জানেন তো, ভাই নাম আব্দুল হাকিম ভাই, আপনাদের জন্য আলাদা একটা চকবাজার একটা আলাদা কোর্ট আছে, শুধু সমস্ত এখানে অনেকে মাঝে মধ্যে যেতাম লেবার কোর্ট, শ্রম আদালতের, এখানে এই সমস্ত বিষয় নিয়ে হ্যান্ডেলিং করার জন্য। এইগুলো যদি কোনো সমস্যা হয় আমরা শেয়ার করবেন আমাদের সাথে, আমরা চেষ্টা করব। আর এরকম দুর্ঘটনা কিছু পাইনি, সাথে সাথে এখানে জানাবেন। এখানে আমাদের আনোয়ার ভাই আছে, কমিটিতে আছে, এখানে লোকগীতা হচ্ছে, তখন আমরা এখানে চেষ্টা করে দেখবো কি প্রক্রিয়ায় কোন কাজ যেতে হবে, এটা আমরা চেষ্টা করে দেখবো যে সলিউশন করা যায়। এই জন্য আপনাদেরকে একটু সংগঠিত করা, একজন আরেকজনের সাথে একত্রিত থাকা। আর আরেকটা বিষয় হচ্ছে যে সুযোগ দিব, এটা শেষ করে দিচ্ছি জন্য, এবং এরকম দিবসের মাধ্যমে নারী দিবস, শ্রম দিবস, মানবাধিকার দিবস, 16 ডিসেম্বর একটা বিশেষ সেমিনার কর্মশালা, 1 ঘন্টার একটা কর্মশালা, অর্ধবেলার সময় অর্ধবেলার একটা কর্মশালা, 30 মিনিটের এই আলোচনায় আজকে আমরা অনেক কিছু শিখলাম। এইগুলো অ্যাওয়ারনেস করা, বিভিন্ন প্রোগ্রাম করা, ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে। এবং আরেকটা তরুণের কথা উনি বলছে, আমাদের ইয়ং জেনারেশন এটার জন্য, হিউম্যান রাইটস লঙ্ঘনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।